সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম পরিমিতি নিয়ে এবং পরিমিতির 16.3 অধ্যায়টি আমাদের শেষ হয়েছিল গত লেকচারে। আজকে আমরা 16.4 অধ্যায়টি শুরু করব এবং এই অধ্যায়টি একটু মজার বেশি। আমাদের যে পরিমিতিতে যে 4টা অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের ভিতরে এই অধ্যায়টি একটু বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যে অধ্যায়ের যে আলোচনার টপিকগুলো সেগুলো সবগুলো হচ্ছে 3D বস্তু, অর্থাৎ 3D অবজেক্টস। সো 3D অবজেক্টস ভিজুয়ালাইজ করা একটু কঠিন, বাট যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারি তাহলে সেক্ষেত্রে খুব বেশি ইজি আমাদেরকে মনে হবে। সো আমরা হচ্ছে আজকে যেগুলো পড়বো সেগুলো প্রথমত পড়বো হচ্ছে আমরা আয়তাকার ঘনবস্তু, পরবর্তীতে হচ্ছে বর্গাকার ঘনবস্তু দেখবো অর্থাৎ ঘনক দেখবো, পরবর্তীতে হচ্ছে আমরা ব্যালন বা এই টাইপের হচ্ছে সিলিন্ডার টাইপের কিছু আকৃতির বস্তুর ক্ষেত্রফল, তারপর হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, বক্রতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, এই ধরনের আলোচনা আমাদের আজকে পুরো লেকচার জুড়ে থাকবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমত আমরা আয়তাকার ঘনবস্তু কি বা রেক্টেঙ্গুলার সলিড কি জিনিস সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। অনেক বড় সংজ্ঞা, বাট এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। কি হতে পারে যে তিন জোড়া সমান্তরাল মানে হচ্ছে এক জোড়া, ধরো তোমাকে যদি বলা হয় এরকম টাইপের, আমি যদি পেন দিয়ে আঁকার চেষ্টা করি, এই বরাবর যদি সমান্তরাল বাহু থাকতে পারে, তারপরে তোমার এই বরাবর সমান্তরাল বাহু থাকতে পারে, আবার আমরা যে এক্সিসটা দেখতে পারতেছি না অর্থাৎ জেড এক্সিস, সেই বরাবর হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল বাহু থাকতে পারে। তাহলে এই যে 1 2 3 4 5 6, এই যে ছয়টা পৃষ্ঠ হচ্ছে গিয়ে আমাদের যে ঘনবস্তু একসাথে তৈরি করবে সেটাকে বলা হবে হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো এই জিনিসটাকে যদি আমরা চিত্র একটু দেখতে চাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমরা এখানে যে বস্তুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। আমরা আয়তাকার ঘনবস্তু যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে গিয়ে আমাদের কি আছে একটু খেয়াল করি। আমরা হচ্ছে এই একটা সারফেস এবং ওই পাশে বাম দিকে তোমার আরেকটা সারফেস আছে, এই দুইটা হচ্ছে কি সমান্তরাল। এরপরে এই সারফেসটা এবং হচ্ছে কি আমাদের এই যেটা আসতেছে এখন এই সারফেসটা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর টপ সারফেসটা এবং বটম সারফেস যেটা ছিল সেটা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাই আমরা যেটা বুঝলাম যে ছয়টি হচ্ছে গিয়ে পৃষ্ঠতল, তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল, এই যে এইটা একটা সমান্তরাল, ওই পাশে আরেকটা হচ্ছে যে পৃষ্ঠ, ওই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। দেন এই পৃষ্ঠটা এবং এটার অপোজিটে ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে সমান্তরাল পৃষ্ঠ দুইটা, এবং টপ সারফেস এবং বটম সারফেস দুটো সমান্তরাল পৃষ্ঠ। এরকম তিন জোড়া সমান্তরাল পৃষ্ঠ যে বস্তুটা গঠন করলো সেটাকে আমরা বলবো হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো আশা করি আমরা একটু ভালোভাবে বুঝতে পারছি এটা। তো এটাকে যদি হচ্ছে আমরা একটু স্বচ্ছভাবে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম, আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের হচ্ছে এটাকে দেখতে সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি হচ্ছে আমরা একটু ট্রান্সপারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা বস্তু দেখতে পারবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি জি এইচ, এই যে ফার্স্টে যে এ বি জি সারফেসটা এটা, আর এই ডি ই এফ সি এই যে এই সারফেসটা, এই দুটো সারফেস হচ্ছে পরস্পর সমান্তরাল। আবার যদি আমরা এখান থেকে চিন্তা করি বি সি এফ জি, এই ডান পাশের সারফেসটা আর এখানকার হচ্ছে এইচ এ ডি ই, এই সারফেসটা হচ্ছে পরস্পর সমান্তরাল। অনুরূপভাবে জি এইচ ই এফ এই টপ সারফেসটা এবং বটম সারফেস এ ডি সি বি, এই দুটো হচ্ছে গিয়ে পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা অনুসারে আমরা কিন্তু আমাদের জিনিসটা করে ফেললাম। এখন তাহলে আমাদের যে এই এ পয়েন্ট এবং এদিককার হচ্ছে এফ পয়েন্ট, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে এই কর্ণ, এটা হবে হচ্ছে গিয়ে এই পুরো আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্দেশ করবে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব আমরা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্ণয় করব। তো এটা যে কর্ণটা, সেই কর্ণটা হচ্ছে এ এবং এফ, অর্থাৎ আমরা যদি দেখি আমাদের টপ সারফেসের যে কোনো একটা কোণার বিন্দু এবং বটম সারফেসের ঠিক অপোজিট ডিরেকশনের একটা কর্ণ বা অপোজিট ডিরেকশনের একটা বিন্দু, দুটোকে সংযোগ রেখা যে কর্ণ নির্দেশ করবে সেটাকে বলবো হচ্ছে আমরা এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তাহলে এক্ষেত্রে আমরা এই এফ যে বাহুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কর্ণ নির্দেশ করতেছে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে এবিসি ত্রিভুজটা রয়েছে অর্থাৎ এ বি সি, অর্থাৎ এই যে ত্রিভুজটা আমি যদি অন্য কালার দিয়ে একটু দেখাতে চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটাতে হচ্ছে বিসি লম্ব এবি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিসিটা, এই বিসি বাহুর উপর লম্বকে, লম্বটা হচ্ছে কি এবি হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। এবং তাহলে আমরা বলতে পারি এই এসিটা হচ্ছে কি আমাদের অতিভুজ, এই যে এসি বাহুটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি আমাদের হচ্ছে গিয়ে, যদি আমরা চিন্তা করি আমাদের এই এবি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে এ, আমাদের বিসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে বি, তাহলে সেক্ষেত্রে এই যে অতিভুজ, এই অতিভুজটা হবে হচ্ছে গিয়ে কি, অতিভুজটা হবে হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা যদি একটু চিন্তা করি আমাদের যে এইটুকু উচ্চতা, এই উচ্চতাটা যদি তোমার হচ্ছে সি হয়, অর্থাৎ এটা যদি হচ্ছে এ হয়, এটা যদি হচ্ছে বি হয় এবং উচ্চতা যদি সি হয়, আচ্ছা এইটা আমরা অতিভুজকে সি দিয়েছিলাম বাট এটাকে আমরা এসি মনে করলাম। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এ বি, প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে গিয়ে সি। এই আয়তাকার ঘনবস্তু তিনটা মাত্রা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ এবং একটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা যদি এবার চিন্তা করি আমাদের যদি হচ্ছে, আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, এবার যদি আমরা হচ্ছে এই ত্রিভুজটা চিন্তা করি এ সি এফ, এই ত্রিভুজটা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে
এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজ এর মান আমরা কিন্তু জানি, আমাদের যে এই নিচে যে ভূমি অর্থাৎ এসি সেটা কিন্তু হচ্ছে এবিসি ত্রিভুজের অতিভুজ ছিল, তার মানে আমরা এসি এর মানটা জানি। আর আমাদের এই সিএফ এর উচ্চতা হচ্ছে গিয়ে কত, সি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই এএফ এর মানটা কত হবে, এএফ এর মানটা হবে এএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এসিটা হচ্ছে গিয়ে ভূমি, এখানে এই যে এখানে এসিটা হচ্ছে গিয়ে ভূমি স্কোয়ার আর উপরে হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে সিএফ স্কোয়ার হলো। তাহলে আমরা এই এসি স্কোয়ারের বদলে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সিএফ স্কোয়ার যেহেতু হচ্ছে এখানে সিএফ এর মান সি, তাই আমরা সি স্কোয়ার বলতে পারি। তাহলে আমরা বলতে পারি আমাদের যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ, আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে ওই আয়তাকার ঘনবস্তুর যে মাত্রাগুলো থাকবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, সেগুলোর বর্গের যোগফলের বর্গমূল হবে আমাদের ওই আয়তাকার ঘনবস্তুর কর্ণ। আশা করি আমরা এই জটিল জিনিসটা বুঝতে পারছি। এবার আমরা আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল আলোচনা করব। সমগ্র তল বলতে বোঝাচ্ছে আমাদের যে এই ঘনবস্তুটা রয়েছে এটা চারদিকে যে তলগুলো রয়েছে, 6টা তলের ক্ষেত্রফল একসাথে কত হবে। 6টা তলের একসাথে ক্ষেত্রফলটা হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা তোমরা হচ্ছে এখানকে আয়তাকার ক্ষেত্রগুলোর হচ্ছে ক্ষেত্রফল যোগ করলেই তোমরা হচ্ছে এরকম একটা জিনিস পেয়ে যাবা, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এবার আমরা যদি আয়তাকার ঘনবস্তুটার আয়তনের কথা চিন্তা করি, আয়তাকার ঘনবস্তুটার আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সো এ বিসি হচ্ছে গিয়ে এই আয়তাকার ঘনবস্তুটার আয়তন হবে। তো আশা করি আমরা কর্ণ কি জিনিস পারবো, আমরা আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল পারবো এবং আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা পারবো। তো চলো আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি, যেহেতু আমরা এটা বুঝলামই। সো প্রথমে একটা ম্যাথ দেওয়া হয়েছে এখানে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ, যা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিবা। আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, বি ইজ ইকুয়াল টু প্রস্থ সমান 20 সেন্টিমিটার এবং উচ্চতা সি ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুটি যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ছিল, তাই না? তাহলে যদি আমরা এইটাকে হচ্ছে এ এর জায়গায়, বি এর জায়গায়, সি মানে যেগুলো আমরা মান ধরেছি সেগুলো যদি বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু 25 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 15 প্লাস 15 ইন্টু 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এই জিনিসগুলোকে যদি হচ্ছে আমরা এবার যোগ করি, যোগ করলে আমরা ফাইনালি পাচ্ছি, যোগ এবং গুণ করলে ফাইনালি পাচ্ছি 2350 অর্থাৎ 2350 বর্গ সেন্টিমিটার আমাদের এই আয়তাকার ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল। এখন যদি আমরা আয়তন নির্ণয় করতে চাই, আয়তন ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 20 এবং উচ্চতা হচ্ছে গিয়ে 15। সো তিনটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 7500 ঘন সেন্টিমিটার। এবার আমরা যদি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, কর্ণের দৈর্ঘ্য আমরা একটু আগে নির্ণয় করেছিলাম কি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো আমরা এ এর জায়গায় এ এর মান বসিয়ে দিব, বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিব, সি এর জায়গায় সি এর মান বসিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি রুট ওভার অফ 25 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সেন্টিমিটার। সো আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 35.363 সেন্টিমিটার প্রায়, যেটা হচ্ছে গিয়ে আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্দেশ করছে। সো আমরা ফাইনালি উত্তরে লিখে দিব যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2350 বর্গ সেন্টিমিটার, সমগ্র তলের আয়তন হচ্ছে গিয়া 7500 ঘন সেন্টিমিটার এবং এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 35.363 সেন্টিমিটার। তো চলো এবার আমরা অন্য টপিকে শিফট করি। অন্য টপিকটা হচ্ছে আমরা সবাই জানি কিউব, বা তোমরা সবাই অনেকে কিউব সলভ করেছো। সো ওই টাইপের হচ্ছে একটা বস্তুর আমাদের সমগ্র তলের পৃষ্ঠতল ক্ষেত্রফল কি হয়, তারপরে হচ্ছে আয়তন কি হয়, তারপরে কর্ণের দৈর্ঘ্য কি হয়, এগুলো আমরা নির্ণয় করব। তো তার আগে আমরা যেহেতু জেনে নিতে চাই যে ঘনক আসলে কি জিনিস। ঘনক হচ্ছে গিয়ে আয়তাকার ঘনবস্তু, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি পরস্পর সমান হয় তাহলে তাকে কি বলা হবে, তাহলে তাকে ঘনক বলা হবে। এই যে আমরা ঘন দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখতে পাচ্ছি প্রতিটা জিনিসই অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে হচ্ছে সমান। এই দৈর্ঘ্য, প্রস্থ, হচ্ছে গিয়া উচ্চতা, বা এখানকার তুমি যদি এটাকে প্রস্থ ধরো, এটাকে যদি দৈর্ঘ্য ধরো, তাহলে সেক্ষেত্রে উচ্চতা হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছি তিনটা জিনিসই হচ্ছে কি হবে, তিনটা জিনিসই হচ্ছে পরস্পর সমান হবে। তাহলে সেক্ষেত্রে যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই বস্তুটাকে হচ্ছে এটা ঘনক বলতে পারবো। তার মানে এই আয়তাকার ঘনবস্তুটা হবে ঘনক যখন তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হবে। এটা যদি ট্রান্সপারেন্ট হয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এরকম একটা ফিগার পাই। এখানে চারটা ধার, অর্থাৎ আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পৃষ্ঠই কিন্তু হচ্ছে একই সমান, বা 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু পরস্পর সমান। সো আমাদের যে এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমরা যখন এই ঘনবস্তুটির ঘনকটির কর্ণের দৈর্ঘ্য যখন নির্ণয় করতে যাব, তখন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এটা কি, একটা দেখো তো আমাদের কি এটাকে দেখতে আগেকার আয়তাকার ঘনবস্তুর মতো লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই এটাকে আগেকার আয়তাকার ঘনবস্তুর মতো লাগতেছে, কিন্তু আমাদের এখানে এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যেহেতু পরস্পর সমান, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যেহেতু পরস্পর সমান, সো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এখানের এই দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ ধরে নিব, প্রস্থ হচ্ছে গিয়ে এ ধরে নিব, উচ্চতা হচ্ছে এ ধরে নিব। তাহলে সেক্ষেত্রে আমরা যেমন কর্ণের দৈর্ঘ্য পেয়েছিলাম রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার,
তাহলে এই বি স্কোয়ারের জায়গাও এ হবে, এই সি স্কোয়ারের জায়গাও এ হবে, যেটা হচ্ছে কি এখানে লেখা হয়েছে √(a² + a²+a²। সো ফাইনালি আমরা পাচ্ছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। এবার আমরা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবো। তো সমগ্রতলের ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুর জন্য ছিল 2 * ab + bc + ca ছিল। তাহলে এখানে এই বি এর জায়গায় এ বসবে, মানে প্রতিটা জায়গায় হচ্ছে এই দুইটা জায়গায় হচ্ছে a * a বসবে, এই সি এর জায়গায় এ বসবে। তাহলে আমরা পাচ্ছি 2 * a * a + a * a + a * a। সব মিলিয়ে আমরা পাচ্ছি 6a² হচ্ছে ঘনকের সমগ্রতলের আয়তন। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা আয়তনের ক্ষেত্রে চিন্তা করি, আমরা হচ্ছে এখানে জানতাম হচ্ছে এবিসি, সো বিসি এর জায়গায় কি হচ্ছে, বিসি এর জায়গায় হচ্ছে এ এবং এ হচ্ছে। সো আমরা ফাইনালি ঘনকটির আয়তন পাচ্ছি হচ্ছে a³। সো আমরা এই জিনিসটাকে হচ্ছে কি একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি এটার মাধ্যমে। সো আমাদের বলা আছে যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার যদি হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথ। সো আমরা মনে করব যে আমাদের যে ঘনকটা থাকবে সেই ঘনকটার ধার হচ্ছে গিয়ে এ। ধার বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আর কি। অর্থাৎ যদি আমাদের ঘনকটা এরকম হয়, আমরা যদি এখানে একটা ঘনক আঁকার চেষ্টা করি, ধরো একটা ঘনক হচ্ছে এরকম ভাবে আমরা আঁকলাম। সো এই ঘনকটা হচ্ছে গিয়া ধার বলতে বোঝাচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছি হচ্ছে এইটুকু দৈর্ঘ্য এ, এইটুকু দৈর্ঘ্য এ, প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে কি এক একটা ধার বলা হয়। সো প্রতিটা দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিলাম। সো যদি আমরা এ ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এর যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে 6a²। তো আমাদের দেওয়া আছে কিন্তু 6a² = 96 বর্গমিটার, 96 হচ্ছে বর্গমিটার। সো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কিন্তু 6a² = 96 লিখে এর মানটা কিন্তু বের করতে পারবো। আর আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া, আমরা জানি হচ্ছে ঘনকের জন্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 * a। সো প্রশ্ন অনুসারে আমরা লিখে নিলাম 6a² = 96। সো এখান থেকে আমরা বলতে পারি a² = 16। সো আমরা ফাইনালি a এর মান পাচ্ছি 4। সো আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো হচ্ছে √3 * 4 অথবা 4√3, বা এটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে আমরা পাবো 6.928 মিটার প্রায়। সো আমরা ফাইনালি লিখবো আমাদের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6.928 মিটার প্রায়। আশা করি আমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পারছি। এবার আরো বেশি ইন্টারেস্টিং একটা টপিকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যালন বা সিলিন্ডার। খুবই মনোযোগ সহকারে এই জিনিসটা বোঝার চেষ্টা করবা, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে প্রশ্ন আসার জন্য। সো কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবা সবাই, কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে যদি আমরা ওই বাহুর চারদিকে ঘুরাই তাহলে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে সমবৃত্তভূমিক কোণক বা সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার বলা হয়। তো সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার, দুই প্রান্তকের থাকে হচ্ছে বৃত্তাকার তল, এবং হচ্ছে গিয়ে বৃত্ততলকে হচ্ছে বক্রপৃষ্ঠ এবং সমগ্র তলকে হচ্ছে পৃষ্ঠতল বলা হয়। আমি আবারও বলছি, সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল, বক্রতলকে হচ্ছে বক্রপৃষ্ঠ এবং সমগ্র তলকে পৃষ্ঠতল বলা হয়। তো আয়তক্ষেত্রের অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান বাহুটিকে বেলনের সৃজক বা উৎপাদক রেখা বলা হয়। আমরা এই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে হচ্ছে গিয়ে আমাদের যে এই আয়তাকার ঘনবস্তুটা রয়েছে সেটা হচ্ছে একটা ব্যালন। তো এই ব্যালনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটা হচ্ছে গিয়ে আমাদের অক্ষ। তো এই অক্ষের চারদিকে আমরা যদি হচ্ছে একটু এখানে ভিজুয়ালাইজ করার একটু যদি চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে একটা আয়তক্ষেত্র যদি আঁকি তাহলে সেক্ষেত্রে এই যে আয়তক্ষেত্রটা, এটাকে যদি আমরা চারদিকে রোটেট করাই, চারদিকে রোটেট করালে কিন্তু হচ্ছে আমাদের এরকম একটা আকার ধারণ করবে, তাই না? সো এই জন্য এটা হচ্ছে কি আমাদের বলা হয়েছে যে ওই আয়তক্ষেত্রটিকে যদি ওই বাহু চতুর্দিকে আমরা ঘোরাই তাহলে যে ঘনবস্তু সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা সমবৃত্তভূমিক বেলন বলবো। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে গিয়ে কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ অনুসারে আমরা ঘোরাচ্ছি। সো আমরা হচ্ছে গিয়ে এখানে এই যে উচ্চতাটা, এটা হচ্ছে গিয়ে আমাদের সেই উচ্চতা। তারপর হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যদি ট্রান্সপারেন্ট হতে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে এরকম একটা জিনিস, অর্থাৎ আমাদের এটা ছিল হচ্ছে আমাদের সেই বাহুটা, যে বাহুর সাপেক্ষে আমরা ঘোরাবো। আর এই যে আমরা আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছি, এই আয়তক্ষেত্রটাকে হচ্ছে আমরা চারদিকে ত্রিমাত্রিক গতিতে ঘুরিয়েছি। তো এই জন্য হচ্ছে আমাদের ত্রিমাত্রিক গতিতে একটা কি তৈরি হয়েছে, সমবৃত্তভূমিক বেলন তৈরি হয়েছে। সো এখানে আমাদের এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে সৃজন রেখা, কারণ এই রেখাটা কিন্তু চারদিকে ঘুরেই কিন্তু হচ্ছে তৈরি করছে। সো এটাকে বলা হবে সৃজন রেখা বা উৎপাদক রেখা। তো আশা করি আমাদের এই টপিকগুলো আশা করি ভালো লাগতেছে তোমাদের কাছে, কারণ এই 3D বস্তুগুলো দেখতে অনেক ভালো লাগে এবং এই ধরনের ম্যাথগুলো খুব সহজ হয়। সো এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের হচ্ছে এই যে সারফেসটা, এই সারফেসের ক্ষেত্রে আমাদের যে উপরের টপ পৃষ্ঠটা হচ্ছে বৃত্তাকার ছিল এবং নিচের বটম পৃষ্ঠটাও কিন্তু বৃত্তাকার ছিল। তো এই বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, এখানে πr² এবং এটার জন্য πr², যেহেতু উপরে এবং নিচে কি, উপরে এবং নিচে পরস্পর সমান ব্যাসার্ধের ছিল, সেই জন্য আমরা উপরের ক্ষেত্রফলটাকে বলবো πr² এবং নিচের ক্ষেত্রফলটাকে বলবো πr²। তাহলে আমরা যদি হচ্ছে যে এবার যদি এই পুরোটা, অর্থাৎ আমরা যদি একটু এখানে দেখি এখান থেকে আসলে কি হচ্ছে,
যদি আমাদের এই টপ পৃষ্ঠটা বলতো, অর্থাৎ এই যে টপ পৃষ্ঠটার ক্ষেত্রফল কত, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানতে যেত যে এর যে বৃত্তাকার তল, এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে তুমি বলবা 2 × πr², কারণ এটারও πr², এটারও πr², দুইটা মিলে হচ্ছে 2πr² হবে। আর যদি তোমাকে বলা হয় এই যে চারদিকে যে রোটেশনাল যে অংশটা রয়েছে, এই অংশটাকে যদি আমরা খুলে, আমি ধরলাম আমি হচ্ছে এই বস্তুটাকে কেটে ফেলবো, ধরলাম আমি এখানে এটাকে কেটে ফেলবো, এটাকে কেটে ফেলে এটাকে চিরে আমরা একটা এটাকে মেলে ধরবো। অর্থাৎ তুমি এটাকে চিন্তা করতে পারো একটা চাদর, সেই চাদরটাকে তুমি গুটিয়ে রেখেছিলে, সেই চাদরটাকে গুটিয়ে রাখা অংশটাকে তুমি যদি একটু লম্বা করে ফ্লোরে মেলে ধরো, তাহলে সেক্ষেত্রে যেরকম একটা ফিগার ধারণ করবে সেটা হচ্ছে গিয়ে এই ফিগারটা। অর্থাৎ ওইটাকে মেলে ধরলে পুরোটা একটা কি হয়ে যাবে, পুরোটা একটা আয়তাকার ক্ষেত্র হয়ে যাবে। তো এই আয়তাকার ক্ষেত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি হাইট হচ্ছে গিয়ে আমাদের কত, হাইট হচ্ছে গিয়ে আমাদের এইচ, আর আমাদের এই যে লম্বা দূরত্বটা, এটা কিন্তু হচ্ছে একটা বৃত্তাকার জিনিস ছিল, এই বৃত্তাকার জিনিসটার পরিধি হচ্ছে গিয়ে লম্বা দূরত্ব হবে। সো 2πr হচ্ছে আমাদের পরিধি। সো আমরা ফাইনালি 2πr × h দুইটা মিলে হচ্ছে ক্ষেত্রফল পেয়ে যাবে হচ্ছে 2πrh। অর্থাৎ আমাদের যে এই যে আমাদের হচ্ছে ব্যালন রয়েছে, সেই ব্যালনটার যে বক্রপৃষ্ঠটা, সেই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, সেই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে হচ্ছে গিয়ে 2πrh। তো আশা করি এই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করতে পেরেছি। এখন আমরা হচ্ছে গিয়ে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হব। এতক্ষণ আমরা এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম। সিদ্ধান্তগুলো হচ্ছে এটার ভূমির ক্ষেত্রফল হবে πr², এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে হচ্ছে 2πrh, এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে, সম্পূর্ণ তল বলতে বোঝাচ্ছি আমরা এই বক্রতল প্লাস এই উপরের বৃত্তাকার সারফেস এবং টপ বটমের বৃত্তাকার সারফেস। সো প্রথমে টপ বৃত্তাকার সারফেসের জন্য πr² হলো, তারপর হচ্ছে বটমের বৃত্তাকার সারফেসের জন্য πr² হলো, আর এর যে চারদিকে যে বক্রতল, সেই বক্রতলের জন্য হচ্ছে 2πrh হয়ে গেল। সো এই সবগুলোকে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2πr × r+h। অর্থাৎ তোমাকে যদি তোমার ব্যালনের ব্যাসার্ধ দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলেই কিন্তু তুমি তোমার সেই ব্যালনটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। এবার যদি আমরা যদি হচ্ছে আয়তাকার মানে এই ব্যালনের যদি আমরা আয়তন বের করতে চাই, তো ব্যালনটার আয়তন হবে হচ্ছে πr²h। এটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্ষেত্রফল এবং হচ্ছে এটার উচ্চতাকে গুণ করলে আমরা পেয়ে যাই। সো ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা, সো ভূমির ক্ষেত্রফল ছিল πr², উচ্চতা হচ্ছে গিয়ে h, সো আমরা পাচ্ছি πr²h এই পুরোটার আয়তন। আশা করি আমরা এটা বুঝতে পারছি, আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের এই টপিক থেকে। এবার এটা রিলেটেড আমরা একটা ম্যাথ দেখি। আমাদের বলা হলো যে একটি সমবৃত্ত ভূমিক ব্যালনের উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে উচ্চতা দেওয়া আছে, সেই উচ্চতা হচ্ছে h = 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলা আছে, এর আয়তন বের করতে বলছে। এর আয়তন কি হবে, πr²h হবে। সো পাই এর মান আমরা সবাই জানি 3.1416, আর মানে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার মানে হচ্ছে 7², আর এখানে উচ্চতাটা হচ্ছে গিয়ে h = 10 সেন্টিমিটার। সো আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1539.38 ঘন সেন্টিমিটার প্রায়। সো আমরা যদি হচ্ছে এবার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে 2πr × r+h। সো 2πr × r+h যদি হয় তাহলে 2 × π এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে গিয়ে 7, দেন হচ্ছে 7 + 10 হলো। সো ফাইনালি আমরা এখানে সমগ্র তলের ক্ষেত্রফল পাচ্ছি 747.7 বর্গমিটার। সো আমরা হচ্ছে গিয়ে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছি। সো এই ধরনের যে কোনো টাইপের ম্যাথই কিন্তু জাস্ট সূত্রে মান বসানোর কাজ আর একটু ভিজুয়ালাইজ করার কাজ। আশা করি তোমাদের আজকের লেকচারটা ভালো লেগেছে এবং আমরা আজকে জাস্ট 3টা টপিক থেকে 3টা ম্যাথ দেখলাম। আমরা পরবর্তী লেকচারে এই অধ্যায়ের হচ্ছে গিয়ে আমার অনুসরণী কয়েকটা ম্যাথ দেখবো, ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো পরীক্ষায় আসার মতো বেশি ম্যাথ, সেগুলো আমরা দেখবো। তো আমরা হচ্ছে পরবর্তী লেকচারের মাধ্যমে কিন্তু আমাদের পরিমিতি শেষ হয়ে যাবে। সো আশা করি তোমরা আমাদের লেকচারগুলো ভালোভাবে বুঝতে পারতেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা সাধ্যমতো রিপ্লাই করার চেষ্টা করবো। তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।